সৌরভ গাঙ্গুলির দাদাগিরির সঞ্চালনায় এবার দেব। কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল। হ্যাঁ, এমনই একটা প্রবাদ বাক্য সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ঘুরছে দেবের ক্ষেত্রে। কারণটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে দাদাগিরির মঞ্চ, যেখানে এতদিন ধরে সৌরভ গাঙ্গুলির স্মার্টনেস আর বাউন্সার দেখে অভ্যস্ত ছিলাম আমরা, সেখানে এবারে সঞ্চালনের ভূমিকায় মানে সঞ্চালকের ভূমিকায় আসছেন দেব। হ্যাঁ, টলিউডের সুপারস্টার মেগাস্টার দেব। প্রোমো আসার পর থেকে মিম আর টোলের বন্যা বয়ে যাচ্ছে। দর্শক প্রশ্ন তুলছে সৌরভের জায়গায় মানে সৌরভের ক্লাসি জুতোয় দেব পা গলাতে পারবেন। কিন্তু আজ আমরা শুধু দাদাগিরি নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো সেই দেবকে নিয়ে যাকে আপনারা ভালোবেসে সুপারস্টার বানিয়েছেন। আজ কথা হবে যে দেব যে এই দাদাগিরি শো করছে সেটা নিয়ে মানুষের এত আপত্তি প্রবলেম, নাকি ঠিক অন্য জায়গায় প্রবলেম। আর সেই অন্য জায়গাটা ঠিক কি? এই যে দেবকে সবাই ভালোবেসে সুপারস্টার বানিয়েছে, আর যে বাধ্যবাধকতা এবং দর্শকের ভালোবাসার ভ্যালিডিটি নিয়ে, এটা নিয়ে আলোচনা করব। আমি সুপ্রিয় রয়েছি। নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। আলোচনাটা একটু অন্যরকম। শুরুতে একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই যে দেবের এই দাদাগিরি করা নিয়ে অনেক মানুষের যেমন ব্যক্তিগত প্রবলেম, যে সৌরভের নখের যোগ্য হতে পারবে না, হ্যানা ত্যানা। অবশ্য তারাই আবার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে পোস্ট করে যে সৌরভ গাঙ্গুলি নাকি অনেক সুবিধাবাদী, মানুষের কোনো সাহায্য করে না, হ্যানা ত্যানা। তো আমার এই দাদাগিরির শো নিয়ে দেবের করা নিয়ে কোনো প্রবলেম নেই, ব্যক্তিগত আক্রোশ বা হিংসা নেই। হিংসা তো একদমই নেই। সুযোগ এসেছে তার কাছে, তিনি কাজটা করেছেন। এই সুযোগ যদি অন্য কারো কাছে আসে তিনিও করবেন, এটা স্বাভাবিক। দর্শক দেখবে কি দেখবে না সেই দাদাগিরি শো দেবের করা, সেটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু দেবকে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে দেব আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা কোনো রাজনৈতিক দলের দানে পাওনা নয়। মনে পড়ে অগ্নি শপথ সিনেমার কথাটা। প্রথম সিনেমা ডাহা ফ্লপ, তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুপারস্টার হওয়ার গল্পটা তো সাধারণ মানুষেরই হাতের লেখা। বিধাতার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু লিখে দিয়েছিল যে এই দেব সুপারস্টার হবেই। বাংলার দর্শক তাকে গ্রহণ করেছিল, তার পরিশ্রমকে সম্মান দিয়েছিল। কোনো পলিটিক্যাল লিডার বা রাজনৈতিক দল দেবকে এত বড় স্টারডম বা এত বড় ফেম দেয়নি। সাধারণ মানুষ টিকিট কেটে তার সিনেমা দেখেছে বলি আজ তিনি দেব। এই যে দাদাগিরি করার সুযোগ পেয়েছে না, এটাও কিন্তু সাধারণ মানুষের মানে আমাদের দর্শকদের ভালোবাসায়, আমাদের মতন হাজারো লাখ কোটি দর্শকদের জন্য। এবার প্রশ্নটা হচ্ছে রাজনীতির ময়দানে কেন? যশ, অর্থ, প্রতিপত্তি। দেবের তো কোনো কিছুর অভাব ছিল না, তিনি হঠাৎ রাজনৈতিক ক্যারিয়ারে এলেন কেন? অনেকেই বলেন উপরতলার নাকি চাপ ছিল, কিন্তু সত্যি কি তাই? জোর করে কাউকে পলিটিশিয়ান বানানো যায়? যদি বলেন কেউ যে মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি, তাহলে তার জন্য একটা কাউন্টার উদাহরণ দিই। সেটা হচ্ছে সাউথের সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা বা রশ্মিকা মান্দানা। এরা তো কোনো রাজনৈতিক দল না করেই মানে কোনো রাজনৈতিক দলে না থেকেই গরিব ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব কাঁধে নিয়েছেন, স্কলারশিপও দিচ্ছেন। গায়িকা পালক মুচ্ছল আবার নিজের উপার্জনের টাকায় হাজার শিশুর হার্ট সার্জারি করাচ্ছেন। এর জন্য কি তাদের কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরতে হয়েছে? উত্তরটা হলো না, হয়নি। তাহলে দেব কেন? শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যু দেখিয়ে মানুষকে প্রলোভন দেওয়া? বাস্তব তো এতটাই সহজ কি যে ঘাটাল মাস্টারের এই প্ল্যান বাস্তবায়ন করা মুখের কথা নয়। আর সেটা গত এক দশকে মানুষ খুব ভালো করেই বুঝেছে। মানে কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্যাল লিডার যদি দেবকে বলে থাকেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তোমাকে করতে হবে, তোমাকে দায়িত্ব দিলাম, সেটা কিন্তু সহজ কথা নয়। সেখানে উপরতলার অনেক হাত থাকে, যার জন্য এখনো 15 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। হয়তো এবারে সরকার করবে। যাই হোক, দেব দলে থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে দলের প্রতি অন্ধত্ব নাকি বাধ্যবাধকতা? দেব দলে থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, বলেছেন চতুর্থবারও উনি মুখ্যমন্ত্রী হয়ে আসলে মানে হবেন সেটা চান, বারবার তিনি বলেছেন। খুব ভালো কথা, কিন্তু যখন রাজনৈতিক লিডারের প্রতি এত ভালোবাসা সম্মান, তখন রাজ্যের লক্ষ্য বেকার যুবক যুবতীর চাকরির জন্য যারা রাস্তায় কাঁদছে, তাদের কি মানে তাদের কান্নার আওয়াজ দেবের কান পর্যন্ত সেই হতাশার আওয়াজ পৌঁছায়নি? একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারি, এগুলো কি তার চোখ এড়িয়ে গিয়েছিল? এই প্রশ্নগুলো থেকে যায়। যখন দলের খারাপ সময় আসে
বা শীর্ষ নেতৃত্ব ব্যাকফুটে চলে যায়, তখন কিন্তু অনেককেই তার পাশে দেখা যায় না। খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সেলিব্রিটিকে ইঙ্গিত করে বলেছেন যে সুখের পায়রা বা ওই জাতীয় মন্তব্য করেছিলেন যে এরা কোনো কাজ করে না। সেখানে দেবকেও তিনি নিশানা করেছেন। আবার কখনো আমরা দেখছি যে দেব বিদ্রোহী হচ্ছেন, আবার কমিটিতে থাকছেন না, আবার পরক্ষণেই বলছেন আমি, আবার কখনো বলছেন দিদির আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম, আছি, থাকবো সারা জীবন। কিন্তু তিনি আবার বিদ্রোহী সংসদে যোগ দিচ্ছেন, কোথায় এনসিপিআইতে যোগ দিচ্ছেন। মানুষের মনে তখন প্রশ্ন জাগে যে এটা কি ক্ষমতার লোভ? একবার ক্ষমতার স্বাদ পেলে কি আর কেউ বেরিয়ে আসতে পারেন না? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে এখনো রয়ে যাচ্ছে। এবার তোমাদের মনে পড়ে যে কুণাল ঘোষ বাবু উনি যখন দেবের প্রজাপতি এবং রঘু ডাকাত নিয়ে, মানে সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে যখন দেবের প্রজাপতি সিনেমা রিলিজ করলো তখন নন্দনে শো পেল না। দলেরই নেতা কুণাল ঘোষ দেবের অভিনয় নিয়ে কটাক্ষ করলেন। তখন দেবের হয়ে লড়াই কে করেছিল? মানে প্রজাপতি সিনেমাটা অবশ্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে ঝামেলা, কিন্তু সেই প্রজাপতি সিনেমাটার কটাক্ষ তো করেছেন। তখন পাশে কে লড়াই করেছিল? কোনো রাজনৈতিক নেতা না, লড়াই করেছিল সাধারণ দর্শক, দেবের ফ্যানেরা। রঘু ডাকাত নিয়ে যখন প্রচুর নেগেটিভিটি হচ্ছে, প্রচুর, মানে কুণাল ঘোষ সেই রঘু ডাকাতের পেছনেই পড়ে রয়েছেন, তখন সাধারণ মানুষই ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অথচ কি অদ্ভুত বৈপরীত্য দেখুন, কুণাল ঘোষ বা সেই দলের হয়েই দেবকে 2026 ভোটের প্রচারে নামতে হবে। মানে আমরা দেখেছি কুণাল ঘোষের সাথে দেবকে প্রচারে নামতে দেখেছি আমরা। মানে দেব ইন্টারভিউতে বলছেন যে আমার দলের লোকেরাই আমার ছবিকে নিয়ে কটাক্ষ করেছেন, আমার দলের লোকেরাই আমার পেছনে লেগেছেন। কিন্তু সাধারণ মানুষরা যখন বারবার দেবকে মানে মান সম্মানের হাত থেকে বাঁচায়, মানে দেবের সাপোর্টার স্বপ্নের কথা বলে, অথচ সেই কুণাল বাবুর পাশে তিনি দাঁড়িয়ে ভোট হেরে প্রচার করছেন। এটা একটা, মানে মানুষের চোখে একটা খারাপ লাগা বা শ্রদ্ধা ভালোবাসার একটা অপমান হয়। মানে মানুষজন তো সব দেখছে, মানুষজন দেখছে একবার এই করছে সেই করছে, মানুষজনের এখন চোখে না এগুলো খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়। তো এই যে আমরা যেটা দেখছি সেখানেই স্পষ্ট হয়ে যায়। মানে এই যেমন আমরা দেখলাম যে দেবকে তার পেছনে কুণাল ঘোষ এত নেগেটিভিটি করলো, দেবের অসন্তোষ প্রকাশ দেখলাম যে দলের নেতারা আমার ছবিকে নিয়ে এত কটাক্ষ করলেন, অথচ সেই নেতার হয়ে যখন প্রচার করে তখন সেখানে বোঝা যায় যে সাধারণ মানুষ, দেবের কাছে সাধারণ মানুষ এবং তার রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে তফাৎটা ঠিক কোথায়। এবারে দেখো একটা কথা বলি, দর্শকের ভালোবাসা বা আশীর্বাদ এতটাও ঠুনকো নয় যে আগামী দিনের পর দিন সেই ভালোবাসার অপব্যবহার কেউ করে যাবেন আর সারা জীবন একই রকমভাবে দর্শকরা, মানে সাধারণ মানুষরা ভ্যালিডিটি দিয়ে যাবে, এমনটা ভাবা কিন্তু চূড়ান্তই বোকামি। দেবকে মানুষ এখনো ভালোবাসে, তারা চায় দেব এই নোংরা রাজনৈতিক খেলা থেকে বেরিয়ে আসুক, আবার পুরো দমে সিনেমায় মন দিক, মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসাকে যথাযোগ্য সম্মান দিক। দাদাগিরি দেব কেমন করবেন সেটা সময় বলবে, তবে রাজনীতির এই দাদাগিরি মানুষ আর কতদিন মেনে নেবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখো দেবের দাদাগিরি করা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তার কাছে সুযোগ এসেছে সে করেছে, কারণ সে একজন শিল্পী, তার কাছে এরকম অ্যাঙ্করিং বা কোনো বড় শো হোস্ট করা অফার আসতেই পারে। এবার সেটা সে করবে কি করবে না তার ব্যাপার। তোমাদের মনে পড়ে যে দাদাগিরি একসময় মিঠুন চক্রবর্তী করেছিলেন, তখনও সৌরভ গাঙ্গুলি কিন্তু কোনো একটা ব্যস্ততার কারণে করতে পারেননি, তখনও কিন্তু ওরকম দোটানা হচ্ছিল যে কার কাছে দাদাগিরির অফারটা দেওয়া হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও গেছিল অফারটা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন যে অন্য কোনো সঞ্চালকের করা শো তিনি করতে রাজি নন, কারণ ওই একটাই কথা, আমরা যখন কাউকে কোনো সঞ্চালনা শো করতে দেখি, কোনো ধরুন একটা সিনেমা সাউথ ইন্ডাস্ট্রিতে হয়েছে, সেই সিনেমাটা মানুষ দেখে এত গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছে, সেই সিনেমাটা যখন আমরা বাংলার দর্শকরা সাউথের সিনেমাটাও হিন্দি ডাব করা দেখে নিয়েছি, তখন যদি কোনো বাংলায় বা হিন্দিতে রিমেক হয় তখনও কিন্তু আমরা ওই একই কথাই বলবো, মানে মানুষ ওই একই কথাই বলবে যে ওর মতন অভিনয় কেউ করতে পারবে না। এইটাই হচ্ছে মানুষের অভ্যাস, মানুষ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে না। দেব এটা করছে, তারপরে ওখানে আবার দেখছিলাম দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়, এই লাইনটার মিনিং ঠিক মানুষ বুঝতে পারিনি, এটা নিয়ে অনেক হচ্ছে, মানে দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়, এটা ঠিক যুক্তিযুক্ত হলো না, ঠিক আছে। আর সৌরভ গাঙ্গুলি সে একজন সিনিয়র হিসেবে দাদা, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা বাংলা ইন্ডাস্ট্রির দাদা বলি, মিঠুন চক্রবর্তীকে আবার দাদা বলি, কিন্তু বাংলার দাদা, আবার বাংলা ইন্ডাস্ট্রির দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলা হয়, সেক্ষেত্রে দেব অনেকটা জুনিয়র। যাই হোক, তো দাদাগিরির শো হিসেবে সেখানে যদি একজন দাদা এসে সঞ্চালনা করে, ঠিক আছে, এটা প্রবলেম কিছু নেই,
কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যখন মানুষের ভালোবাসায় এত কিছু, তাহলে মানুষের ভালোবাসাকে রেসপেক্ট জানিয়ে রাজনীতির ক্যারিয়ারটাকে ইতি জানানোই উচিত বলে আমার মনে হয়। দেখুন, মানুষের সেবা যদি করতে চান, মানুষের যদি ভালো করতে চান কোনো টলিউডের শিল্পীরা, তাহলে সেটা আপনাদের যথেষ্ট অর্থ প্রতিপত্তি রয়েছে, তাই সেটা যে কোনোভাবেই করা যায়। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। এবার আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান। দেব কি এই যে মানে দাদাগিরির শোটা সৌরভ গাঙ্গুলির মতন হোস্ট করতে পারবেন? মানুষ কি মেনে নেবেন? আগের মতন টিআরপি কি বজায় থাকবে? কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। আর আমার এই বিশ্লেষণমূলক ভিডিওটা ঠিক কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌরসাদের সিনেমারি, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।